জনতার জিজ্ঞাসার অনুষ্ঠানে আজকে এসএফ টিভির স্টুডিওতে হাজির হয়েছেন তৃণমূলে যারা রাজনীতি করে রাজনৈতিক দলের হাতকে শক্তিশালী করেন, যেনাদের ত্যাগের বিনিময়ে একটি রাজনৈতিক দল সুসংগঠিত হয় এবং শক্তিশালী হয়। ঠিক তেমনই একজন মানুষ যিনি দায়িত্ব পালন করছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সদস্য, খাসকাওড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ। ওনার কাছে আজকে জনসাধারণের যে জিজ্ঞাসা, জনতার যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা আমরা ওনার কাছে রাখব। উনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘ সময় ধরে রাজনীতির ময়দানে আছেন। ওনার কাছে জানতে চাইব জনতার জিজ্ঞাসার প্রশ্নের উত্তর। জনাব রশিদ, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনার অনেক কাজের মধ্য দিয়ে আজকে আমাদের এসএফ টিভির স্টুডিওতে হাজির হওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যতটুকু তথ্য নিয়ে জেনেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের একজন পুরানো সৈনিক, রাজনৈতিক কর্মী। তাই এই নির্বাচনকে সামনে রেখে আমাদের যে জনতার জিজ্ঞাসার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাকে আমরা জনতার কিছু প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো আপনার কাছে ছুড়ে দিতে চাই। তো আপনার কাছে প্রশ্ন, যেহেতু একেবারে একটা প্রত্যন্ত অঞ্চলে রাজনীতি করছেন, সেক্ষেত্রে আপনার এই দীর্ঘ রাজনৈতিক চলার পথের অনেক গল্প আমরা শুনব। প্রথমে জানতে চাইব রাজনীতিতে পদার্পণ কোন সময় থেকে এবং কিসের জন্য রাজনীতিতে পদার্পণ করলেন? ধন্যবাদ এসএটিভিকে। আমরা তৃণমূলের নেতৃত্ব দিই। আমাদেরকে আপনাদের এই এসএটিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদেরকে আমাদের অন্তর থেকে, আমার দলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, সেই হিসাবে প্রথমেই আমরা আমাদের সেই নেতা, যে নেতা বাংলাদেশের একজন সব বিষয়ের উপরে তার দক্ষতা এবং আমাদের বলা চলে বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা হিসাবে উনিই প্রথম সকল দলের রাজনৈতিক করার যে সুযোগ বাংলাদেশে করে দেয়। তো আমরা কলেজ জীবনে আমরা যখন আসি, তখন উনি এদেশের প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, তো আমরা ওনার সালটা কত সাল? 1983। আচ্ছা, তো আমরা আসার কিছুদিন পরে উনি তো মারা গেছে। তো আমরা ওনার আদর্শে অনুপ্রাণিত হয় তারও আগে থেকে। আমরা যখন স্কুলের জীবনে ওনার যখন খাল খনন, কৃষি বিপ্লব বাংলাদেশে প্রথম উনি ঘটায়, তো তখন থেকেই আমরা ওনার, যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামের সাধারণ মানুষ ওনার উপরে খুবই আন্তরিকভাবে ওনাকে পছন্দ করতেন। তিনি হলেন আমাদের বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের এই বাংলাদেশ জাতীয়বাদী দল প্রতিষ্ঠা করেন। তো আমরা ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে প্রথম আমাদের নাম লেখাই এবং আমরা এই দলের সদস্য হিসাবে কাজ করা শুরু করি। এখান থেকেই শুরু? জি, এখান থেকে আমাদের 83-84 সাল থেকে রাজনীতি আসছে সক্রিয়ভাবে। আর আমরা 78-79 থেকে এই দলের উপরে আমাদের একটা টান, বা আমরা এই দলের মানে তখন তো আমরা স্কুল লাইফ,
জিয়াউর রহমানের আসলে যে যে খাল কাটার যে একটা কর্মযজ্ঞ সারা বাংলাদেশ ব্যাপী যেটা উনি করেছিলেন, এটা আসলে প্রশংসার দাবিদার। যে গোটা জাতিকে, আমরা যতটুকু জানি যে ওই যে খাল খননের সময় উনি নিজে হাতে মাটি খুঁড়ে কিন্তু উনি কাজের উদ্বোধন করতেন। তো এই যে একজন প্রেসিডেন্ট, তার যে জনসাধারণকে নিয়ে কাজ করার স্পিড, নিজে হাতে কাজ করার যে একটা মনোবল তার ভিতরে কাজ করেছে, এবং গোটা বাংলাদেশের মানুষকে স্বেচ্ছায় কাজ করার যে একটা অ্যাকোমোডেশন করে একটা জায়গায় নিয়ে আসতে সক্ষম, এটা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। জি, আর এই খাল খননের কারণে ওই সময় আমাদের যারা নিম্ন অঞ্চলের মানুষ, তাদের জলাবদ্ধতা দূর হয়, এবং আমরা কৃষি বিপ্লবের সূচনা সেই খাল খনন থেকেই শুরু। এবং আচ্ছা আচ্ছা, খাল খননের পাশাপাশি উনি সর্বপ্রথম বাংলাদেশে এই স্যালো ইঞ্জিনের মাধ্যমে আমাদের সেচ প্রকল্প শুরু করে। আচ্ছা আচ্ছা, যার কারণে আমাদের দেশের কৃষি বিপ্লব শুরু হয় এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আস্তে আস্তে অর্জন হওয়া শুরু হয় আর কি। তো তখন এত উন্নত বীজ ছিল না, আস্তে আস্তে যত দিন যাচ্ছে উন্নত বীজ হচ্ছে, ফলনশীল আমরা ধান বা গম বা ভুট্টা এগুলা। স্থানীয় রাজনীতি যেহেতু দীর্ঘ সময় ধরে করছেন এবং রাজনীতির বয়সটা তো আসলে কম না, তো এই যে এত সময়ের মধ্যে দীর্ঘ সময়ের ভিতরে অনেক নির্বাচন এসছে, রাজনীতির অনেক উত্থান পতন হয়েছে, তো স্থানীয় রাজনীতি করতে যে আসলে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, বা এই রাজনীতি করতে যে কি এমন কোনো ছাড় দিতে হয়েছে? তো আমরা 2008 সালের আগে আমরা আমাদের সদ্য প্রয়াত আমাদের নেত্রী যিনি দেখে বাংলাদেশের একজন গণতন্ত্রের মা হিসাবে স্বীকৃতি পেলেন। তো উনি 3 দিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার আগে বাংলাদেশ আওয়ামী লীগও একবার ক্ষমতায় আসছিলেন। তো তখন রাজনীতি যে ধারায় ছিল, মানুষের ভিতরে এতটা ক্ষমতা লিপ্সাও ছিল না, এত প্রতিহিংসাও ছিল না। 2008 সালে যখন আপনার 1/11-এর পরে আওয়ামী লীগ সরকার একটা কু করে ক্ষমতা আসার পর থেকে আওয়ামী লীগ সরকার একটা ফ্যাসিবাদী রূপ নেয়, যার কারণে আমরা ভিন্ন মতাবলম্বী যেসব রাজনৈতিক দলের নেতা কর্মী ছিলাম, আমরা জেল খাটছি এবং দীর্ঘ সময় আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে এবং আমাদের বাড়ি ঘরে ঠিক মতো থাকতে দেওয়া হয়নি। তো এগুলা অবশ্যই আমাদের এলাকার লোক, সাধারণ জনগণ কষ্ট পেত। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে যে সেই যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা কিছু নেতা কর্মী হয়তো জড়িত থাকতো, আর সরকারি ভূমিকাটাই বেশি ছিল। আচ্ছা, তো আমরা 5ই আগস্টের পরে আমরা চাইছি, আমরা চেষ্টা করছি, বা আমাদের এলাকায় সবাই অবস্থান করছে। তাহলে তো রাজনীতি করতে যে এলাকার ভিন্ন মতের যারা রাজনীতি করতেন বা যারা সরকারে ছিলেন, তাদের দ্বারাই তো নিষ্পেষিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। অবশ্যই অবশ্যই, আমরা বলতে গেলে ভাই, একটা চার দোকানে চা খেতে গেলেও অনেক দুর্বল শ্রেণীর লোক, তারাও আমাদের অনেক ক্রিটিসাইজও করতো। আচ্ছা, যেমন বলতো যে আর কি কোনোদিন আওয়ামী লীগ সরকারের হাত থেকে ক্ষমতা যাবে, যে তোমরা এইসব দল করো। আচ্ছা, তো আমরা একটা জবাবে দিতাম, আল্লাহ সবকিছুই করতে পারে, যদি কোনোদিন আল্লাহ পাক সেই সুযোগ দেয়, তবে আমরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি ভালোবেসে, যার কারণে আমরা এত নিপীড়ন, এত অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, মানে মানসিকভাবে আমাদের হয়রানি করা হয়েছে, তারপরেও আমরা এই দল ত্যাগ করিনি, দলের বাইরে যাইনি, এবং দলের কর্মকাণ্ড আমরা সবসময় 100% আমাদের দল যে নির্দেশনা দিয়েছে, দলের যে প্রোগ্রাম। মামলা শিকার কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার তো মামলা 2018 সাল থেকেই আমার মামলা, আমি তো জেল খাটছি। কতগুলো মামলা আপনার? আমার মামলা একটাই। কতদিন জেল খাটছেন? আমি জেল খাটছিলাম 2 মাস 11 দিন। আচ্ছা আচ্ছা, এই যে রাজনীতি করতে যে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, অর্থনৈতিকভাবে লুজারেড হওয়া, জেল খাটা, তো এত সব কিছুর পরে 5ই আগস্টের পরে কি আপনারা কি প্রতিশোধ নিয়েছেন?
না ভাই, এরকম মানুষ হিসাবে আমরা সব সময় মনে করি যে মানুষ হিসাবে আমাদের দায়িত্ব সামাজিক কাজ করা, সমাজের মানুষকে সুস্থ রাখা, সমাজের জি, জি। মানুষের পাশে থাকা। একজন রাজনৈতিক নেতার অবশ্যই গুণ থাকতে হবে সামাজিক ভাবে তার প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেওয়া এবং প্রত্যেকটা মানুষের সমস্যায় তার পাশে দাঁড়ানো। রাজনীতি তো মানুষের সামাজিক কাজ করার জন্যই, অন্য কোনো বিষয় তো না। না। রাজনীতির কাজটাই একটাই, যে মানুষের পাশে থাকা, মানুষের উপকার করা, মানুষের যে কোনো বিপদ আপদে তার পাশে যে সমবেদনা জানানো। আমরা সেই মন মানসিকতায় 5 তারিখের পরে আমরা এমন কোনো আচরণ কোনো লোকের সাথে আমরা করিনি, আমাদের আওয়ামী লীগের যেসব নেতা কর্মী ছিল তাদের সাথে করিনি, বা কোনো সাধারণ লোকের সাথেও আমরা এমন আচরণ করিনি যে আমাদের ভিতরে ওই ধরনের কোনো ফেসিবাদী লক্ষণ আচ্ছা, আচ্ছা, বা মানুষের কোনো ক্ষতি, জি, মানুষের আর্থিক ক্ষতি বা সামাজিক ক্ষতি এমনটা আমরা চাইনি। বা আমরা সেই আলোকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাও এরকম যে আমরা ভবিষ্যতে এমন একটা সমাজ গঠন করতে চাই। তার 31 দফার মাধ্যমে আমরা গ্রামগঞ্জে সেটা আমরা প্রচার করছি এবং 31 দফায় উনি যে একটা দিছে। তো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু কথা আমি আপনাদের বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের কিন্তু মানে নির্বাচনের ঘোষণার আগেই কিন্তু তারা তাদের একটা রোডম্যাপ জি, জি, দিয়ে দিচ্ছে, যে 31 দফা একটা দিচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেটা আমরা সমাজে প্রচার করতে পারছি। কিন্তু দেখেন আজকে আমরা সবাই তো রাজনীতির ভিতরে একটা শঙ্কা থাকে। জি, জি, আমাদের এখন যারা প্রতিপক্ষ বাংলাদেশ জামাত ইসলামী, তো বাংলাদেশ জামাত ইসলামী তাদের কিন্তু নির্বাচনী কোনো ইস্তেহার আমরা সঠিকভাবে পাইনি। আচ্ছা, এক সময় তারা ইসলামিক দল হিসাবে বাংলাদেশে ইসলামিক কায়েম করবে, ইসলামিক রাষ্ট্র কায়েম করবে বলে ঘোষণা দেয়, কিন্তু তাদের রাজনৈতিক কোনো ইস্তেহার নেই। তারা কি আমরা যেমন বিভিন্ন এখন তো আপনার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, ইউটিউব বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু তাদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছে। জি, জি, যে প্রশ্নের সঠিক সদুত্তর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো তাহলে কি আপনারা স্বপ্ন দেখছেন যে ইতিপূর্বে যেভাবে রাজনীতির একটা সাংঘর্ষিক রূপ ইতিপূর্বে মধ্যে নিয়ে মানে এর আগে কিন্তু নিয়েছে, এবং সেটা প্রমাণও আমরা দেখেছি যে ও একটা দল করে আমার মতের সাথে মিল নাই, আমি রাষ্ট্রীয় ক্ষমতায়, আমার দল যদি ক্ষমতায় আসে তাহলে আমি তাকে দমন পীড়ন করব। আবার সে যখন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তার দল চলে যাবে, আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো তখন আবার ওদেরকে দমন পীড়ন করব। এই যে একটা কালচার তৈরি হয়েছে, এটা পলিটিক্যাল যে কালচার আমাদের বাংলাদেশে, এখান থেকে আসলে বের হয়ে আসা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই অবশ্যই। তবে তাছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আগেও তো আপনার তিনবার দেশ চালিয়েছে নির্বাচিত হয়ে। তো অতীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের এমন কোনো ইতিহাস ছিল না যে এইভাবে মানে মানুষকে এইভাবে অর্থনৈতিক, সামাজিক বা তার এই বিনা দোষে জেল জুলুমির খাটানো। তারপরও দেখেন, আপনার বলি একটা কথা, যে আমরা এমন একটা রাজনৈতিক দল আমরা বেছে নিয়েছি যে রাজনৈতিক দলটা কিন্তু মধ্যপন্থী। যেহেতু নির্বাচন একেবারে খুব দ্বার প্রান্তে, সেক্ষেত্রে কি জনগণ এই যে আপনাদের উদারপন্থী রাজনীতি, জনগণের কাছে ভালোবাসা, জনগণের কাজ করা, যে আপনারা বলছেন আপনাদের 31 দফার ভিতরে, যেটা বর্তমান বিএনপির যিনি চেয়ারম্যান আছেন অর্থাৎ তারেক জিয়া, ইতিমধ্যে উনি 31 দফা দিয়েছেন, তার ভিতরে সহনশীল রাজনীতির বিষয়টা তো উঠে এসেছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমরা সকলেই আসলে চাইবো যে আগামী দিন রাজনীতির একটা সহনশীল পর্যায়ে থাকুক। সেক্ষেত্রে দেখেন স্থানীয় রাজনীতি করতে যে আপনার বাড়ির পাশের লোক একটা ভিন্ন মতাবলম্বী হয় বা ভিন্ন মতের রাজনীতি করলে তার উপরে দমন-পীড়ন সৃষ্টি হয়। না, এটা তো সেক্ষেত্রে আপনি একজন ইউনিয়ন লিডার হিসেবে আগামী দিনের রাজনীতিটাকে কিভাবে দেখছেন? আমরা তো সেই আদর্শের রাজনীতি করি। আমাদের যেহেতু আমাদের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা
আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি তো সব দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, আর মানুষের স্বাধীনভাবে তার মত প্রকাশের সুযোগ করে দিয়েছিল। তো সেই হিসাবে আমরাও চাই যে মানুষ স্বাধীনতা মানে কি, তার মত প্রকাশ করার স্বাধীনতাটাই কিন্তু মেন স্বাধীনতা। বাংলাদেশ যে স্বাধীন একটা রাষ্ট্র, সেই দেশে যদি আমি আমার মতো একটা মত প্রকাশ না করতে পারি, আমার আর একটা দলের লোক যদি মত প্রকাশ না করতে পারে, বা তার ভোটাধিকার বা তার যে পছন্দের প্রার্থী তাকে ভোট না দিতে পারে, তাহলে তো আর গণতন্ত্র হলো না ভাই। আমরা তো আমাদের যেমন আমাদের ম্যাডাম আমাদের উনিও একটাই যুদ্ধ করে, সেটা গণতন্ত্রের যুদ্ধ। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসছে, উনিও কিন্তু গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তো মানে গড়ার জন্য সবাইকে কিন্তু রাজনীতি করার সুযোগ দিয়েছে। তাহলে গণতন্ত্রের একটাই তো মানে ভাই, যে সবাই তার মত প্রকাশ করার সুযোগ পাবে। চুয়াডাঙ্গার বিএনপির রাজনীতিতে এক ধরনের গ্রুপিং ছিল, আপনিও জানেন এবং আমরাও জানি। সেখানে এখন গ্রুপিংটা শেষ হয়ে যাওয়ার পর একটা জায়গায় সকলে মিলে আসছে ধানের শীষে ভোট করার লক্ষ্যে। এই যে গ্রুপিং শেষ হওয়ার পর নেতাকর্মীদের ভিতরে আসলে কি ধরনের উদ্দীপনা পাচ্ছেন? এখন আমরা আমাদের ইউনিয়ন পর্যায়ে যেহেতু আমরা রাজনীতি করি, তো আমরা আমাদের ইউনিয়নে একটা বড় দল, সেখানে বড় দল ছোট দল যাই বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই প্রার্থী একের অধিক নমিনেশন পাওয়ার আশা করে বা চাইতে পারে। তো সেই হিসাবে আমাদের ভিতরেও শুধুমাত্র নমিনেশনের কারণেই দুইটা পার্ট ছিল। এখন নমিনেশন হওয়ার পরে আমরা এক হয়ে গেছি। আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা আমাদের বাইরের যে গ্রুপটা ছিল, তারা আমাদের সাথে এখন এক হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমরা একসাথে কাজ করছি এবং আমরা একসাথে সবসময়ই বসছি। এবং ইনশাল্লাহ আমাদের ভিতরে মানসিক বা বাহ্যিক কোনো দিক দিয়ে সমস্যা নেই। আমরা যেহেতু ধানের শীষের কর্মী সবাই, সেই হিসাবে আমরা ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আমরা সবাই একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করছি ভাই। তারেক রহমান দেশে আসার আগে খাসকাওড়া ইউনিয়নের জামাতের যে একটা উত্থান হচ্ছিল বা জামাতের অনেক ভোটার নাকি বেড়েছে, এটা এরকম একটা চাউর আসছে। তো সেক্ষেত্রে এখন এই জামাতের যে উত্থানটা এবং তারেক জি আসার পর বিএনপির নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনাটা, এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আমরা অতীতেও আপনার বাংলাদেশ স্বাধীনের পরে যতগুলা নির্বাচন হয়েছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাসকাওড়া ইউনিয়নে ফার্স্ট হয়েছে, তা আমরা বেশি ভোট পাইছি। তো একটা বড় দল নির্বাচন থেকে অনুপস্থিত, তাদের কিছু ভোটার, কিছু উৎসুক নেতা, সাধারণ জনগণ হয়তো 5টা জামাতের ভোট দিতে পারে। তো তারা যদি 5টা দেয়, আমাদের 10টা আসবে ইনশাল্লাহ। তো আমরা খুবই আশাবাদী যে খাসকাওড়া ইউনিয়নে বিএনপির ভোট অনেক বেশি, জামাত থেকে অনেক বেশি। আর তারপরেও দেখেন, একটা রাজনৈতিক দলের সবসময় কান্ডারি চাই, সবাই চাই একটা কান্ডারি। তো আমাদের ম্যাডাম যেহেতু অসুস্থ হয়েছিল, আমরা কান্ডারি বিহীন ভুগছিলাম। তো তারেক রহমান দেশে আসাতে নেতাকর্মী, সাধারণ ভোটার সবাই একটা কান্ডারি তারা সামনে পেয়েছে বা পাচ্ছে বা পাবে, এর আশায় উৎফুল্লতা বা আগ্রহ। জাতীয় সংসদ যে নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকাওড়া ইউনিয়ন থেকে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের ভোটের জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? 100% ইনশাল্লাহ, আল্লাহর ইচ্ছায়। যেহেতু আল্লাহ পাক যেটা করে সেটাই হয়। যদি আল্লাহ পাকের ইচ্ছা না থাকতো, আমরা নিজেরাই তো ভাবতাম যে হয়তো আমাদের জীবনে আর আমরা
ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্রের যে একটা দেশ, এটা হয়তো আর আমরা দেখতে পারবো না। যেহেতু চুয়াডাঙ্গা 1 আসনের তো সেই হিসাবে এখন আমরা ভাই একটু বলি যে আমরা ওইটাই বলতে চাচ্ছি যে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে খাসকির ইউনিয়নে বিপুল ভোটে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো জাতীয় সংসদ নির্বাচনের 1 আসনের যিনি প্রার্থী, আমার সোজা সাপটা প্রশ্ন, শরীফুজ্জামান শরীফকে খাসকড়া ইউনিয়নবাসী কেন ভোট দিবেন? উনি একজন সৎ এবং ভালো মানুষ, এবং উনি মানুষের দ্বারে দ্বারে দোরগোড়ায় যায়। তো উনার একটাই গুণ যে উনি সবার সাথে মেশে, নেতা কর্মী ভোটার সবার সাথে মেশে। আর একটা মানুষ তো এখন সে আমাদের পাশেই, তার পারিবারিক বিষয়, ওনারা ইসলামিক মাইন্ডেড, বা ওনাদের যে নিজস্ব মাদ্রাসা আছে ওখানে ওনারা নিজস্ব অর্থায়নে চালায়। আমরা সে মাদ্রাসায় গেছি, তো ওনার পরিবারের যে দিক সেটাও সবাই মাথায় নিচ্ছে যে ওনারা যদিও ইসলামিক দল করছে, তাদের কিন্তু বাড়িতে ইসলামের বালাই নেই। আচ্ছা, ওনার দুইটা সন্তানই হাফেজ বানাচ্ছে উনি। তো অর্থলিপসা বা যদি থাকতো তো উনি তো এটা করতো না। আচ্ছা আচ্ছা, তো এইসব বিভিন্ন কারণে, এবং ওনার আচার ব্যবহার, উনি সাধারণ ভোটারের সাথেও যে ধরনের ব্যবহার করে একজন হাই লেভেলের নেতার সাথেও, তো ওনার ব্যবহারে এলাকার মানুষ তো খুশি, আমাদের খাস করে ইউনিয়নবাসী ওনাকে খুবই ভালোবাসে। আচ্ছা, এবং উনি শুধু উনার নাম যদি শোনে যে এই এলাকায় আসছে, তো আপনার সাধারণ জনগণ এবং বলা চলে যে নারীরা উনাকে দেখতে চাই, এত ভালো উনাকে বাসে। মানে উনি, আর তাছাড়া উনি এমন একটা লোক যে ওনার রাত দিন নেই। উনি কাল 9টার পরেও দেখা যাচ্ছে যে আমাদের ইউনিয়নে গেছে, আমাদের সাথে দেখা করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে। তো একজন এমপি প্রার্থী, এমপি মানুষ, উনি যে পরিশ্রম করছে জনগণের জন্য, এবং ওনার প্রতিশ্রুতি যে ওনারা আমাদের এলাকার অনেক কিছু উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে, এবং আমরা আশাবাদী উনি সেই উন্নয়নগুলা করবে। আচ্ছা আচ্ছা, কারণ আল্লাহ পাক ওনাদের খুব ভালো অবস্থানে রাখছে, যে অবস্থানে রাখছে। তাহলে আপনাদের দৃষ্টিতে উনি গণমানুষের নেতা, জনগণের খুব কাছের মানুষ বিধায় জনগণ ওনাকে ভোট দেবে। সেক্ষেত্রে খাসকড়া সাধারণ জনগণ ওনাকে ওই জনপ্রিয়তার মানুষ তো বটে একেবারেই। মানে উনি, বললাম তো, উনি এমন একটা মানুষ, উনার কাছে কোনো নেতা কর্মী নেই। একটা সাধারণ ভোটারের যে সম্মান, একজন নেতারও সেই সম্মান। কিন্তু উনি সবাইকে একটা ব্যালেন্স করে, মানে সাধারণ লোকের কাতারে যেভাবে উনি মেশে, সেই হিসাবে মানুষের ভালোবাসা উনি অলরেডি 100%ই পাবে বলে। উনি যদি জনগণের নির্বাচনে নির্বাচিত হয়ে এমপি হিসেবে নির্বাচিত হন এবং জাতীয় সংসদে যদি চান, তাহলে আপনার খাসকড়া ইউনিয়নের কোন কোন কাজগুলা আগে ওনার সামনে উত্থাপন করবেন, এবং আপনি আজ একজন ইউনিয়নের লিডার হিসেবে জনগণের জন্য এমপি সাহেবের কাছ থেকে আপনি কি ধরনের কাজ করবেন আপনার খাসকড়া ইউনিয়নে? আমাদের প্রত্যন্ত অঞ্চল ওনাকে আমরা নিয়ে গেছিলাম, তো আমাদের কিছু রাস্তাঘাট বাকি আছে, উনি দেখে আসছে। তো সেগুলোর কথা আমরা বলছি, যেমন তুয়রবিলা আছে, রামদিয়াতে আছে, তো এই যে নলামারি রামদিয়ার মাঝখানে সঞ্জু জানে। তো এরকম কিছু রাস্তাঘাট আছে যেগুলো উনি প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি, আল্লাহ যদি আমার এমপি বানায়, তো এগুলো আমি অগ্রাধিকার ভিত্তিতে, এই জেলায় অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাগুলা করব। আচ্ছা, তাছাড়া আমাদের একটা কলেজ আছে, আমার খাসকড়াই কলেজের বাউন্ডারি, ফিল্ড এবং ওনার কিছু উন্নয়নের কথা আমরা বলছি এইগুলা। আর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, আমরা আশাবাদী এগুলো উনি
করবে এবং সর্বপ্রথম আমার ইউনিয়নে হবে বলে আমি আশাবাদী। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার প্রতিশ্রুতি অনুযায়ী যে উনি গেছিল, যাই উনি দেখার পরে বলল যে এখনো এইসব রাস্তাঘাটগুলা হয়নি, যে এই এলাকায় প্রতিনিধিত্ব ভালোই ছিল। যেমন আমাদের তিওরবিলাতে উনি যাই বলল যে এখানে লাল তো দুইবার চেয়ারম্যান হয়েছে, তো তিওরবিলার রাস্তা কাঁচা থাকবে কেন? আচ্ছা। দেশে যত উন্নয়ন হয়েছে। তো এদিকে ধরেন আপনার নওলামারি, রামদেবপুর নওলামারি একটা রাস্তা ওরকম কাঁচা আছে, ওখানে আমাদের অন্যান্য নেতাদের নাম বললো। তো এখন দেখা যাচ্ছে যে এগুলা তো ভালো। খাসকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে আপনি খাসকড়ার সাধারণ ভোটারদের প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা? অবশ্যই আহ্বান আছে। আহ্বান একটাই যে আমরা আমার লাইফে, আপনি তো প্রথমেই শুনলেন আমার রাজনৈতিক জীবন অনেক দিন পার হয়ে গেল। আমার লাইফে আমি কোনো লোকের কাছ থেকে কোনো বিষয়টি 10টা টাকা কোনোদিন নিইনি। কোনো লোকের শহরে উপকার করতে হলে আমি আমার মতো টাকা খরচ করে আসি। আচ্ছা। তো আমরা সামাজিক কাজে সব সময় বিনা পয়সায় এবং আমাদের মানে বিনা ধরাধরিতে শুনলে আমরা কিন্তু সেখানে যাই, সেই লোকের চেষ্টা করি সামাজিক কাজগুলা করার। আচ্ছা। তো সেই হিসাবে আমরা যে রাজনীতি করি, তো আমি তো অবশ্যই দাবিদার যে আমার ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে মানুষের সাথে আমার যে সম্পর্ক, আমি মানুষকে যতটুকু উপকার করেছি আমার এই দীর্ঘ জীবনে, তো সেই হিসাবে আমার তারপরেও আমার দল, আমার এই দলের, আমরা আপনাকে একটা কথাই বললাম যে আমরা আমাদের নির্বাচন ডেট দেওয়ার আগেই কিন্তু আমাদের একটা নির্বাচনের ইস্তেহার দেওয়া হয়ে গেছে। আর যারা নির্বাচন বিভিন্ন চাতুরি করে ভোট নেওয়ার আশাইতে এক সময় এ কথা, এক সময় ও কথা, সে কথা, যখনই একটা প্রশ্ন করা হয় তারা কিন্তু উত্তর দেওয়ার মতো কোনো যোগ্যতা রাখে না। তো সেই হিসাবে হয়তো গ্রামের লোক অনেকটা না বুঝ, সচেতন কম, কিন্তু তারপরও বর্তমান যে বিশ্ব, এই বিশ্ব এখন প্রযুক্তির বিশ্ব, এখানে শতকরা এখন 90% লোকই কিন্তু জাইনে শুনে বুঝে তার ভোটাধিকার প্রয়োগ করবে বলে আমরা আশাবাদী। সেই হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে এগিয়ে থাকবে বলে আমি আশা। লায়লা কনভেনশন নিবেদিত এসএফটিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের অতিথির কাছে আমরা জানতে চাইলাম জনতার প্রশ্ন, ওনার কাছে আমরা ছুড়ে দিয়েছি, উনি ওনার মতো করে উত্তর দিলেন। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে, যেহেতু আপনি খাসকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি, আগামী 12ই ফেব্রুয়ারির যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে একটা লড়াই হওয়ার ইতিমধ্যেই সেটা প্রতীয়মান হচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ এবং বিএনপির সাথে। আপনি একজন ইউনিয়নের নেতা হয়ে জামাত ইসলামের কর্মকাণ্ডকে কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, জামায়াত ইসলামের কর্মকাণ্ডকে আমি তো একেবারেই মূল্যায়ন করিনি। কেন করিনি ভাই? দেখেন, আজকে এদের ভোট একবার চাচ্ছে বেহেশতে দেওয়ার কথা বলে, আবার যখনই ধরছে আর এক আলেম, আজকে দেখেন খেলাফত আন্দোলন, তারা ওদের সাথে গ্যাঞ্জাম করে করে গেছে। কিন্তু দেখেন আপনার এই যে আপনার হেফাজত ইসলাম, বিভিন্ন ইসলামিক দল তাদের ভোট চাওয়া নিয়েই কিন্তু বিতর্ক হচ্ছে। আচ্ছা। তাদের ভোট চাওয়ার যে একটা সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু তারা এক সিস্টেমে থাকতে পারছে না। আচ্ছা। এক সময় বেহেশতে দেবো, এক সময় ইসলামিক রাষ্ট্র করব, আর এক সময় আপনার ভাই দেখা যাচ্ছে যে মধ্যপন্থী ইসলামিক রাষ্ট্র হবে, আর এক সময় বলছে যে না, এই রকম গণতন্ত্রই থাকবে। একটা সাংবাদিক তাকে আপনি প্রশ্ন করবেন যে এই দেশে আপনারা ক্ষমতায় গেলে মেয়েরা বোরকাবিহীন চলতে পারবে কিনা, ওনার কিন্তু একটা উত্তর দেওয়া উচিত যে হয় 100% বোরকা পরেই চলতে হবে, না হলে বোরকাবিহীন চলতে পারবে। কিন্তু ওনারা কিন্তু গড়ি মশি গ্যা গু হ্যাঁ হু করে কাটে দেয়।
কিন্তু যে আমরা যে মানে আমাদের যে রাজনৈতিক দল যারা সম্মানিত জাতীয় দর্শক, দল, আমরা এতক্ষণ শুনলাম খাস করে ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আব্দুর রশিদ, উনি বললেন ওনার কথা। আসলে রাজনীতির ময়দানে যারা যে দলের মতবাদের মানুষ, তারা তাদের মতাদর্শকেই সবার সামনে সবার উপরেই তুলে ধরার চেষ্টা করবে, এবং যারা তাদের অপোজিশনে থাকেন অবশ্যই তাদের খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করবেন। তারপরেও আমরা রাজনীতি একটা সহনশীল পর্যায়ে আসুক, সকলে সকলের জায়গা থেকে হচ্ছে যে রাজনৈতিক মতামতকে প্রাধান্য দিক, এবং সেই সাথে বিশেষ করে এই রাজনীতির যে আহ, রাজনৈতিক যে রাজনৈতিক যে চাপের মধ্যে সাধারণ জনগণ আমরা দেখি যে রাজনৈতিক পিছনে সবচাইতে পেষিত হয় এবং নিষ্পেষিত হয় হচ্ছে যে গ্রাম অঞ্চলের মানুষগুলা, যারা কোনো রাজনৈতিক সুবিধাও নেয় না, শুধুমাত্র দলের ভালোবাসা থেকে তারা ভালোবাসে। সেক্ষেত্রে দেখা যায় যে স্থানীয় রাজনীতিতে সবচাইতে বেশি প্রভাব পড়ে, এই সাধারণ জনগণের ভিতরে কিন্তু একটা বিভেদ সৃষ্টি হয়ে যায়। আমরা চাইবো যে আগামী রাজনীতিটা হবে সুন্দর এবং সহনশীল রাজনীতি, সকলের জায়গা থেকে রাজনীতি করবে এবং বাংলাদেশকে সুন্দর করে বিনির্মাণ করার ক্ষেত্রে প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করবে, এই প্রত্যয়ে ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।